নমস্কার বন্ধুরা, শান্তিবার্তার চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরার জন্য, নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। বহু মানুষই প্রশ্ন করে থাকেন যে জন্মকুণ্ডলিতে কিভাবে বোঝা যাবে খুব সহজে যে ধনযোগ আছে কিনা। এই প্রশ্নটা কিন্তু বহু মানুষের মনে কিন্তু ক্রমাগত ঘুরপাক খায় যে আমার জন্মকুণ্ডলিতে কি সত্যিই ধনযোগ আছে। অনেক কিছু তো শুভগ্রহ আছে, অনেক শুভগ্রহ উচ্চস্থ হয়ে আছে, তা সত্ত্বেও কই ধনের দেখা তো পাওয়া যাচ্ছে না, ধন সম্পদ তো কই সঞ্চয় হচ্ছে না, বা ধন সম্পদ তো কই আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ধনযোগ কি নেই? অনেক রাজযোগ তো আছে, এটা অনেকে বলে থাকেন। আজকে সেই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করব যে খুব সহজে কিভাবে বোঝা যাবে যে আপনার জন্মকুণ্ডলিতে ধনযোগ আছে কিনা। মানে ধন সম্পদ ঐশ্বর্য এগুলো আপনি অর্জন করতে পারবেন কিনা, সঞ্চয় করতে পারবেন কিনা। তো এই সম্পর্কে কতগুলি পদ্ধতি আছে। যেমন পরাশরী জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে আপনার ধনযোগ দেখতে গেলে দেখতে হবে যে জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব, লগ্ন থেকে দ্বিতীয় ভাব এবং 11তম ভাবের যে রাশি অধিপতি এবং তারা কোথায় বসে আছে সেটা দেখতে হবে। শুভ গ্রহের যোগে বসে আছে না অশুভ গ্রহের যোগে বসে আছে সেটা দেখতে হবে। এবং সেই সঙ্গে দেখতে হবে যে দ্বিতীয় ভাব এবং 11তম ভাবে কোনো শুভ গ্রহ বসে আছে না অশুভ গ্রহ বসে আছে, অথবা দ্বিতীয় ভাব এবং 11তম ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে নাকি শুভ গ্রহের দৃষ্টি আছে। এটা হলো একটা নিয়ম, এটা পরাশরী জ্যোতিষের শাস্ত্রের মাধ্যমে দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা পদ্ধতি হচ্ছে কি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা ভালো যে এই লগ্ন কুণ্ডলী মানে লগ্ন চার্ট 1-এ বা D1 চার্টে কিন্তু এটা দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে দ্বিতীয় ভাব এবং 11তম ভাব নবাংশ চার্টের বা D2 চার্টের কেমন পরিস্থিতি হয়ে আছে, আবার D10 চার্টে কেমন পরিস্থিতি হয়ে আছে, আর D2 চার্টে কেমন পরিস্থিতি হয়ে আছে, আর D7 চার্টে কেমন পরিস্থিতি হয়ে আছে। এটাও কিন্তু দেখতে হবে এই যে দ্বিতীয় ভাব এবং 11তম ভাবের যে পরিস্থিতি, অধিপতিদের পরিস্থিতি কেমন হয়ে আছে, আর সেই গ্রহে কোন কোন শুভ গ্রহ বা অশুভ গ্রহ বসে আছে বা তাদের দৃষ্টি, সেই গ্রহের যে অধিপতি তাদের উপর কাদের কাদের দৃষ্টি আছে, বা সেই সমস্ত ঘরে বা ভাবে কোন কোন গ্রহের দৃষ্টি আছে, এটা দেখতে হবে। আচ্ছা, এবার আসি সব থেকে সহজ পদ্ধতি, এবং বলা হয়ে থাকে যে এইটাই সর্বজনবিদিত, খুব সহজ সাধ্য এবং গ্রহণযোগ্য খুব সহজ উপায়। সেটা কি? সেটা হচ্ছে ইন্দু লগন বার করা। D1 চার্ট, D2 চার্ট, D9 চার্ট, সমস্ত যে চার্ট আছে জন্মকুণ্ডলীর যে কটা চার্ট আছে, সেই চার্ট কটাকে আমরা যদি দেখি খুব ভালোভাবে, এবং সেই চার্টের মধ্যে থেকে আমাদের ইন্দু লগন বার করতে হবে। এটাই কিন্তু ধনযোগ দেখার সব থেকে খুবই সহজ এবং নিখুঁত পদ্ধতি বলা যেতে পারে। তবে এই নিখুঁত পদ্ধতি আপনার তখনই সফল হবে যখন আপনার জন্মের সময়টা আপনি সঠিক বলতে পারবেন, স্থানটা ভালো একদম সঠিক বলতে পারবেন, এবং যে তারিখকে জন্ম সেই তারিখটা সঠিক বলতে পারবেন। তখনই কিন্তু এই ইন্দু লগনটা সঠিকভাবে বের হবে, এবং এর কিন্তু যে প্রেডিকশন সেটা কিন্তু অ্যাকিউরেট হবে। এটাই কিন্তু সর্বজন বিদিত এবং সবাই কিন্তু এটা মেনে নিয়েছে। ঠিক আছে, তাহলে
আমাদের ধনযোগ দেখার সঠিক পদ্ধতি কোনটা? সেটা হচ্ছে ইন্দু লগন দেখা সমস্ত চার্টের। এবার ইন্দু লগন কীভাবে দেখবেন আসুন সেটা আমরা একটু আলোচনা করি। ইন্দু লগন দেখতে গেলে আমাদের যে জন্মকুণ্ডলিতে যে সমস্ত গ্রহ আছে তাদের যে সংখ্যা, রাহুকেতু বাদ দিয়ে, ঠিক আছে, রাহুকেতু তো অ্যাকচুয়ালি কোনো গ্রহ নয়, এরা ছায়া গ্রহ বলা হয়ে থাকে। তো রাহুকেতু আসলে যে গ্রহে বসে, মানে যে ভাবে বসে সেই ভাবের মতো তারা কিন্তু অধিপতির মতো তারা কাজ করে, এটা কিন্তু ধরা হয়ে থাকে। হ্যাঁ, আর অথবা সেইভাবে যে সমস্ত গ্রহ বসে থাকে তাদের মতো তাদের চরিত্র হয়ে যায়। হ্যাঁ, রাহুকেতুর এটা ফাংশন। যাই হোক, তো অন্যান্য যে গ্রহ আছে রাহুকেতুকে বাদ দিয়ে, অর্থাৎ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এদের একটা নির্দিষ্ট সংখ্যা ধরা হয়ে থাকে। আমরা যদি ইন্দু লগন বার করতে যাই, সেই সংখ্যাগুলো একটু দয়া করে লিখে নেবেন আপনারা। এটা হচ্ছে সূর্যের ক্ষেত্রে ধরা হয়ে থাকে 30, চন্দ্রের ক্ষেত্রে 16, মঙ্গলের হচ্ছে 6, বুধের হচ্ছে 8, বৃহস্পতি হচ্ছে 10, শুক্র হচ্ছে 12 আর শনি হচ্ছে 1। তাহলে এই সংখ্যাগুলো কোথা থেকে পাওয়া গেল? সেটা হচ্ছে গ্রহের মান বা কলা নির্ধারণ। কলা, চন্দ্রের যে কলা আছে সেই চন্দ্রের কলা অনুযায়ী এই সংখ্যাগুলো করা হয়। সূর্যের সংখ্যা করা হয় 30টা। এইভাবে কিন্তু এই নাম্বারিংগুলো করা হয়। এবার আসবো তাহলে ইন্দু লগ্ন আপনি বার করবেন কিভাবে? ইন্দু লগ্ন বার করতে গেলে প্রথমেই হচ্ছে যে আপনার লগ্ন রাশি এবং চন্দ্র রাশি এই দুটো থেকে নবম ভাব বার করতে হবে। প্রথমে যে কোনো চার্টের ক্ষেত্রে একই নিয়ম, যে কোনো D1, D2, D10 বা D9, তো লগ্ন থেকে নবম ঘর বা ভাব এবং চন্দ্র রাশি থেকে নবম ঘর বা ভাব, এই দুটো ভাবের যে অধিপতি গ্রহ তাদের সংখ্যাটা দেখতে হবে। এইবার তাদের সংখ্যা দুটোকে যোগ করতে হবে। যোগ করে যে সংখ্যাটা আসবে সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করার পর যে অবশিষ্ট যে সংখ্যাটা আসলো সেইটা কিন্তু চন্দ্র থেকে সেটাকে, চন্দ্র রাশি থেকে সেটাকে কিন্তু 1, 2, 3, 4 করে ভাব গুণে যে রাশিটা আসবে সেটাই হচ্ছে ইন্দু লগন। এটা ধরতে হবে, ঠিক আছে। এইবার যদি দেখা গেল যে অবশিষ্ট কিছু আসলো না, তখন তাহলে চন্দ্র রাশির যেটা অবস্থিত সেই জায়গাটাকেই ইন্দু লগন ধরতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা হিসেব করি, একটা যদি আমরা এক্সাম্পল দিই, ধরুন কারো হচ্ছে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ আর লগ্ন রাশি হচ্ছে মীন রাশি, ঠিক আছে। তাহলে মীন রাশি থেকে আমি যদি নবম ঘর গুনি তাহলে কি আসছে? বৃশ্চিক। তাহলে বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল। তাহলে মঙ্গলের সংখ্যা কত? হিসাব অনুযায়ী মঙ্গলের সংখ্যা হচ্ছে 6। আর কুম্ভ রাশি অর্থাৎ চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, তাহলে কুম্ভ থেকে আমি যদি নবম ঘর আমি যদি গুনি তাহলে কোনটা আসছে? নবম ঘর আসছে তুলা রাশি। তুলা রাশি অধিপতিকে শুক্র। তাহলে শুক্রের সংখ্যা কত? শুক্রের সংখ্যা হচ্ছে 12। তাহলে এইবার আগে পেলাম 6 মঙ্গলের সংখ্যা, তাহলে 12 + 6 কত হচ্ছে? 18। এবার 18 ভাজিত 12 বা 18 ভাগ 12, তাহলে অবশিষ্ট আমরা কত পাচ্ছি? 18 ভাগ 12 আমরা যদি করি, তাহলে 18কে 12 দিয়ে ভাগ করি, তাহলে অবশিষ্ট পাচ্ছি 6। তার মানে আমি যদি চন্দ্র রাশি থেকে 1, 2 করে গুনি ভাবগুলো বা ঘরগুলো, তাহলে কত আসছে? 6। তার মানে আসছে আপনার কর্কট। কর্কট রাশি হচ্ছে ওই জাতকের
ইন্দু লগন। এইবার D1 চার্ট থেকে এই জিনিসটা যদি আমরা করি, D2 চার্ট, D3 চার্ট বা নবাংশ চার্ট, প্রতিটা চার্টেই কিন্তু এইভাবে হবে। এবার ইন্দু লগন বার করার পরে সেই লগ্ন থেকে 2 নম্বর ভাব এবং 11তম ভাবে কি অবস্থা হয়ে আছে, কোন কোন রাশি তারা পাচ্ছে, 2 নম্বর রাশি কোনটা পাচ্ছে, 11তম রাশি কোনটা পাচ্ছে, সেটা দেখে নিয়ে তার অধিপতি কারা, সেই অধিপতিরা কোথায় বসে আছে, তাদের অবস্থা কেমন আছে, তাদের ওপর কোন কোন অশুভ গ্রহ বা শুভ গ্রহের দৃষ্টি আছে কি না, এটা দেখে নিতে হবে। আর হচ্ছে কি, এইরকম প্রতিটা চার্টেই কিন্তু দেখতে হবে। শুধু একটা মাত্র চার্টে মানে D1 বা লগ্ন চার্টে যদি আমরা ইন্দু লগন দেখি তাহলেই হবে না। যে সমস্ত চার্টগুলি আছে তাদের মধ্যে থেকে প্রায় সবকটা দেখলে ভালো হয়, কিন্তু মূলত 4টে চার্ট অবশ্যই দেখতে হবে। যেমন হচ্ছে লগ্ন চার্ট, D1 চার্ট, নবাংশ চার্ট বা D9 চার্ট, আর হচ্ছে D2 চার্ট, যেটা হচ্ছে ধনুভাবের চার্ট আমরা বলে থাকি, আর হচ্ছে কি D10 চার্ট, এটা দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে D7 চার্টটা দেখলেও ভালো হয়, ঠিক আছে। তো এই গেল ইন্দু লগন বার করার পদ্ধতি এবং ইন্দু লগন দিয়ে ধনযোগ মাপার বা দেখার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে বা বিষয় আছে যে কিভাবে ধনযোগ দেখা যাবে, এটাও একটা খুব ভালো একটা পদ্ধতি। সেটা হচ্ছে, দেখুন, লগ্ন থেকে যদি আমরা হিসেব করি তাহলে যে ভাবটা নবম ঘর হচ্ছে, সেই নবম ঘর থেকে নবম, দশম, একাদশ, দ্বাদশ, লগ্ন এক, মানে লগ্ন মানে এক, আর হচ্ছে 2 নম্বর ঘর, এই ভাবগুলো মানে আমি আবারও বলছি, নবমতম ভাব থেকে পরপর গিয়ে যে দ্বিতীয় ভাব আমরা পাচ্ছি, এই ভাবগুলিতে যে সমস্ত গ্রহ বসে আছে, সেটা শুভ হোক বা অশুভ যাই হোক, তারা আপনাকে কিন্তু তাদের যে দশা, অন্তর্দশা, সূক্ষ্ম দশা আসবে, সেখানে কিন্তু আপনাকে কিন্তু ধন তারা দেবে, তাদের মতো করে তারা কিন্তু আপনাকে ধন দেবেই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে যে তাহলে কি যদি দারিদ্র যোগ থাকে এই ভাবগুলিতে, তাহলেও কি দেবে? হ্যাঁ, দেবে। হয়তো জীবনের শুরুতে সমস্যা হতে পারে, কিন্তু জীবনের মধ্যিখান থেকে বা শেষ দিকে গিয়ে কিন্তু এই ভাবগুলিতে যদি দারিদ্র যোগও হয়ে থাকে, তাহলেও কিন্তু ধনযোগ কিন্তু তৈরি আছে, সেটা কিন্তু সে কিন্তু পাবে, সেই জাতক কিন্তু অবশ্যই পাবে। আর এই হলো বিষয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরাশরী যে জ্যোতিষ, সেখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটাও আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো 3টি গ্রহ মানে যে কোনো একটি রাশিতে হয়তো বসে আছে, ঠিক আছে, আর দ্বিতীয় ভাবে এবং 11তম ভাবে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু ধনহীন হয়ে যাবে। তার যত ধনই থাক, যাই থাক, সে ধন সঞ্চয় করতে পারবে না, সে কিন্তু ধনহীন হয়ে যাবে। এইটা কিন্তু একটা বিশেষ একটা দিক। আচ্ছা, এই যে আলোচনাটা করলাম আজকে ধনযোগের বিষয়ে আলোচনা, এই আলোচনাটা কিন্তু খুব সাধারণভাবে আলোচনা করলাম। এর সঙ্গে আপনাদের জন্ম যদি বিশেষভাবে জানতে চান আপনার নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে, তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শুভ গ্রহগুলি অর্থাৎ বৃহস্পতি, শুক্র, তারপরে বুধ, মঙ্গল, সূর্য, এদিকে তো ক্রূর গ্রহ বলা হয়ে থাকে, শনিকেও বলা হয়ে থাকে ক্রূর গ্রহ। যাই হোক, তবুও এদের কিন্তু ভালো ফল মোটামুটি কোনো কোনো ক্ষেত্রে দেয়, সব ক্ষেত্রে এরা খারাপ ফল দেয় না। তো আর কি, আর রাহু, কেতু, এটা তো ছায়া গ্রহ। যাই হোক, তো এই যে গ্রহের অবস্থান, এগুলো কিন্তু একটা দেখার প্রয়োজন আছে যদি আপনাদের
নির্দিষ্ট করে কোনো জাতকের বিষয়ে জানতে চান, তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।